তো আজকে আমরা ডিসকাস করব নিউক্লিয়াসের ব্যাপারে। ওকে, এর আগে আমরা দেখেছি সাইটোপ্লাজমে যেসব অর্গানেলসগুলো সেল অর্গানেলস থাকে ওগুলো দেখে নিয়েছি। তো যেটা বাকি থেকেই ছিল নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলে। এবার এই নিউক্লিয়াসটা কেন বলবো, কারণ নিউক্লিয়াসের মধ্যেই কোষের সব কিছু আছে, যেমন জেনেটিক ম্যাটেরিয়াল ওগুলো নিউক্লিয়াস বহন করে, ডিএনএ আরএনএ রাইবোজোম তৈরিতেও নিউক্লিয়াসের ভূমিকা রয়েছে। এছাড়া হচ্ছে সেল ডিভিশনের সময় নিউক্লিয়াস ডিভিশন খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখছি এখানে যে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের স্ট্রাকচারটা শুনে গেছি। যে সাপোজ যদি আমরা একটা কথা দেখে নিই, যে কোনো একটা সেল আছে, তো সেলের বাকি যে শস্য পদার্থ থাকে ওটা হচ্ছে সাইটোপ্লাজম, আর মাঝখানে, এটা মাঝখানে হয়নি কিন্তু মাঝখানে থাকবে নিউক্লিয়াস। ওকে, সেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের অনেকগুলো পার্ট আছে, এর কম্পোজিশন এটা কে আবিষ্কার করেন আমরা ধীরে ধীরে দেখছি। তো যে নিউক্লিয়াস আছে, তো সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন লিউয়েনহক, কিন্তু নামকরণ আর পরবর্তীকালে পর্যবেক্ষণ করেন 1831 খ্রিস্টাব্দে রবার্ট হুক সেল আবিষ্কার করেন 1665-এ, কিন্তু রবার্ট ব্রাউন 1831-এ যে নিউক্লিয়াসের নামকরণ আর পর্যবেক্ষণ করেন অর্কিডের মূলের ক্ষেত্রে। এবার আমরা অ্যাকচুয়ালি যে নিউক্লিয়াস আছে ওর যদি আমরা স্ট্রাকচার দেখি, প্রথম আমরা দেখিনি যে নিউক্লিয়াস কার কার ক্ষেত্রে পাবো, কার কার ক্ষেত্রে পাবো না। নিউক্লিয়াস প্রোক্রিয়েটিক সেলের ক্ষেত্রে এমন ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস পাওয়া যায় না। প্রোক্রিয়েটিক সেলের অবস্থা কেমন হয়, সাপোজ একটা সেল আছে, ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা ডিএনএ, ওটা কোনোভাবে কোনো আবরণ দিয়ে ওটা থাকে না, ওর জেনেটিক ম্যাটেরিয়াল ওটা এমনি এক জায়গায় থাকে। আর নিউক্লিয়েট বলে যে প্রোক্রিয়েটিকের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস পাওয়া যায় না, কিন্তু তার যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা বহন করে ডিএনএ যেখানে থাকে ওই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়েট। ওকে, এবার আমরা দেখছি যে নিউক্লিয়াসের ক্ষেত্রে কী হয়, নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না। যে মানুষের যে আরবিসি আছে, আরবিসির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। ওকে, আর এমনি সিপনল যেটা আছে ওর ক্ষেত্রে নিউক্লিয়াস পাওয়া যায় না। তো নিউক্লিয়াস বাকি সমস্ত প্রকার ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস পাওয়া যাবে। এবার একটা কোশ্চেন হচ্ছে যে কেন আরবিসিতে সব অর্গানেলসগুলো কেন অ্যাবসেন্ট থাকছে, এত প্রকার অর্গানেলস আরবিসিতে মেনলি নিউক্লিয়াস কেন থাকে না? নিউক্লিয়াসই সব কিছু জেনেটিক ম্যাটেরিয়াল বহন করে, আর এটাই এমআরএনএ তৈরি করে, এখান থেকেই রাইবোজোমের প্রোটিনগুলো তৈরি হয়ে যায়। তো এটা নিউক্লিয়াস যদি একটা সেলের ভিতরে থাকবে, তাহলে তার জন্য আলাদাভাবে একটা রুম প্রয়োজন যে নিউক্লিয়াসকে থাকার জন্য, কারণ নিউক্লিয়াসই সব কাজই রেস্ট্রিকশান করবে, সব কিছুতে বাধা দিবে, সব কাজই করবে। কিন্তু যে লোহিত রক্তকণিকা আমাদের যে আরবিসি আছে, আরবিসির মেন কাজ হচ্ছে যে ও কী করবে, যে হিমোগ্লোবিনের পরিমাণ নেবে আর অক্সিজেনে ট্রান্সপোর্টে হেল্প করবে। ওর মেন কাজ হচ্ছে হিমোগ্লোবিন বেশি পরিমাণে সঞ্চয় করে রাখা আর এই অক্সিজেন ট্রান্সপোর্ট করা। তার জন্য তার নিউক্লিয়াসের প্রয়োজন, না তার সেই কাজের জন্য সে এমনিতেই খুশি আছে নিউক্লিয়াস ছাড়াই। তো এবার হচ্ছে যে নিউক্লিয়াসের আমরা যদি দেখবো যে কম্পোজিশন, নিউক্লিয়াস কী কী দিয়ে তৈরি হয়। নিউক্লিয়াস মেনলি প্রোটিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, লিপিডস থাকে। 80% প্রোটিন থাকে নিউক্লিয়াসের। এবার প্রোটিনও দু টাইপের থাকে, কিছু হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন আমরা এখন দেখবো। ডিএনএ থাকে 12%, আরএন থাকে 5%, লিপিডস থাকে 3%। এছাড়াও কিছু খনিজ লবণ থাকে, মিনারেলস থাকে, এনজাইমস থাকে। এগুলো হচ্ছে নিউক্লিয়াসের কম্পোজিশন। যদি আমরা দেখি যে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কী হয়, তো নিউক্লিয়াস যেটা হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট, মানে যখন আমরা কোষের সাইটোপ্লাজমে দেখছি তো ঘন এক প্রকার আবরণ আছে যেটা দ্বি-একক পর্দাবেষ্টিত রয়েছে, আর ওতে জেনেটিক ম্যাটেরিয়াল বংশগত বৈশিষ্ট্য বহন করার ক্ষমতা থাকে। তো ওটাই হচ্ছে নিউক্লিয়াস। এবার হচ্ছে সাইটোপ্লাজমের সেন্টারে প্রায় থাকে। আমরা যদি দেখছি যে নিউক্লিয়াসের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কেমন হয়, তো নিউক্লিয়াসটা হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত, কিন্তু নিউক্লিয়াসের পর্দা থাকবে দুটা, ডাবল লেয়ার পর্দা থাকবে। আমরা এর আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি দেখেছি যে নিউক্লিয়ার বহিঃপর্দা, আউটার মেমব্রেন অফ নিউক্লিয়ারের যে আউটার মেমব্রেন আছে নিউক্লিয়াসের, ওখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। তো নিউক্লিয়াসের যে দুটা ডবল পর্দা আছে, ওই পর্দা দুটো যে বাইরের পর্দাটা আছে ওটা একটু ফোল্ডিং টাইপের থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওখান থেকে তৈরি হচ্ছে আউটার মেমব্রেন থেকে। কিন্তু এবার হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে পুরোটা গোল করে নিউক্লিয়ার মেমব্রেন নেই, মাঝখানে পোর আছে, ছিদ্র আছে, যে এখান থেকে প্রোটিন খনিজ লবণ এগুলো সব যেতে পারে, ওখান থেকে তৈরি হয়ে কিছু এদিকেও আসতে পারে। তো মাঝখানে ছিদ্র রয়েছে, এগুলোকে বলে পোর। তো আমরা যখন নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখছি, তো আমরা এক ধার থেকে বাইরে থেকে ভিতরের দিকে ঢুকি। আমরা সব থেকে আমরা এন্ট্রি করলাম নিউক্লিয়াসের দুটা পর্দা আছে, এটা বাইরে হচ্ছে আউটার মেমব্রেন আর ভিতরটা হচ্ছে ইনার মেমব্রেন। যেটা আউটার মেমব্রেন আছে ওর ডায়ামিটারটা হয় 60 to 19 অ্যাংস্ট্রং হয়, আর যেটা ইনার মেমব্রেন হয় ওর ডায়ামিটার হচ্ছে 100 to 500 অ্যাংস্ট্রং। এবার দুটার মধ্যে স্পেস থাকে। ওকে, যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের যে মাঝখানের স্পেসটা আছে, এই যে এই সাদা অংশটা, তো একে বলছে পেরিনিউক্লিয়ার স্পেস। ওকে, এবার হচ্ছে যে আমরা একটু ভিতরে এন্ট্রি করলাম, ওখানে কি আছে, যে ওই দুটা ওই যে নিউক্লিয়ার পর্দার মাঝখানে যে ছিদ্র আছে ওকে বলে পোর। ওকে, একটা নিউক্লিয়াসে 1000 থেকে 10,000টা পোর থাকতে পারে। কত ছোট ছোট নিউক্লিয়াস, এমনিতে এত ছোট, ওর ভিতরে এত ছিদ্র আছে। 1000 থেকে 10,000টা ছিদ্র থাকতে পারে, আর ওই পোরগুলো হয় 300 থেকে 500 অ্যাংস্ট্রং মতো হয়। ওকে, ওর ডায়ামিটারটা বেসটা।
এবার আমরা অ্যাকচুয়ালি দেখি যে নিউক্লিয়ারের ভিতরে কী আছে। তো যেটা প্রোক্রিয়েটিক নিউক্লিয়াসের ক্ষেত্রে ছিল, প্রোক্রিয়েটিক নিউক্লিয়াস ওয়েল ডিফাইন থাকে না, ওখানে শুধু ডিএনএ থাকে, প্রোটিন থাকে। আমরা এবার আমাদের যে সেল আছে, আমাদের সেলে নিউক্লিয়াসের দুটা ভিতরের মানে পজিশনটা দু ধরনের দেখা যায়। আমরা সেল ডিভিশনের সময় পড়বো, আমরা জানি যে ইন্টারফেজ আছে আর মেটাফেজ আছে। যেমন আমরা সেল ডিভিশন, এটা এর 4টা ভাগ, ওকে। এটা হচ্ছে সাপোজ G1, এটা S, আর এটা হচ্ছে G2, এটা হচ্ছে এম এর আবার 4টা ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো G1 S G2 এটা হচ্ছে ইন্টারফেজ, ওকে। আর যেটা আছে M2 হচ্ছে ওটা হচ্ছে মাইটোটিক ফেজ। তো যেটা ইন্টারফেজ আছে ওর ক্ষেত্রে কি যে ক্রোমোজোম দেখা যায় না, ক্রোমাটিন আকারে দেখা যায়। ওর ক্ষেত্রে যে ভিতরে যে আছে জেনেটিক ম্যাটেরিয়াল, ওটা মানে পুরো সুতোর মতো অ্যাকচুয়ালি মানে চারদিকে ছড়িয়ে থাকে, ওকে, চূড়ালের মতো, কিন্তু চারদিকে এরকম ছড়িয়ে আছে এর যে ডিএনএগুলো, আর ওতে প্রোটিনগুলো লেগে আছে। মানে এই স্ট্রাকচারকে এখন আমরা দেখছি না, আমরা শুধু এইটাকে দেখছি যে এইভাবে পুরো সুতোর মতো আকার থাকে, ওইটাই হচ্ছে ক্রোমাটিন, ওই সুতোর মতো অংশ। এবার মাঝখানে ওদের যে ব্লু কালারে যেগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে প্রোটিন, ওকে। একে বলে হিস্টোন প্রোটিন, যেটা কি করে মানে এই ক্রোমাটিনের মাঝখানে পাওয়া যায়, ওকে। এটা ডিএনএর থ্রেডটাকে বলছে ক্রোমাটিন, ওই ডিএনএর মাঝখানে যে প্রোটিনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, ক্লিয়ার। এবার যখন আমাদের সেলটা ইন্টারফেস থেকে মাইটোটিক ফেজে প্রবেশ করছে, মানে সেলকে ডিভিশন করতে হবে, এই যে এখানে ক্রোমোজোম বানিয়ে দিয়েছি কেন, এটা হচ্ছে একটা ক্রোমোজোম অ্যাকচুয়ালি এইরকমও হয়, এটাকেও বলে একটা ক্রোমোজোম, এটাকেও বলা হবে একটা ক্রোমোজোম, এটাকে দুটা ক্রোমোজোম বলবো না। কারণটা কি, যে আমরা ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম ডিপেন্ডস আপন নাম্বার অফ সেন্টোমিয়ারের উপর ক্রোমোজোমের নাম্বার ডিপেন্ড করে। তো এখানে একটা সেন্টোমিয়ার আছে তাই একটা ক্রোমোজোম, এখানেও একটা সেন্টোমিয়ার আছে তাই একে বলবো একটা ক্রোমোজোম। কিন্তু এখানে কি হয়েছে যে এ রেপ্লিকেট করে নিয়েছে, নিজেকে ডবল করে নিয়েছে, ওকে। তো ডবল করে নেওয়ার সুবিধা হচ্ছে দুদিক থেকে টানবে, আবার ক্রোমোজোমের পার্ট আলাদা হয়ে যাবে। তো এই যে ক্রোমাটিনগুলো ছিল ইন্টারফেজে, ওই ক্রোমাটিন কি করেছে, ওগুলোকে কনডেন্স হয়ে, ওকে, সংকুচিত হয়ে নিজেকে ক্রোমোজোমের আকার ধারণ করেছে, ওকে। এরকম চুলটুলের এরকম সব যদি বিখরে থাকে তাহলে ভালো লাগবে না, ও বেঁধে নিয়েছে পুরো, নিজেকে নিজের মতো করে গুটিয়ে নিয়েছে ক্রোমোজোমের ভিতরে। এবার হচ্ছে এই ক্রোমোজোমে যখন ওরা এন্ট্রি করলো, মানে ইন্টারফেজে তো এইরকম ক্রোমাটিনগুলো পড়ে থাকে। তো এখানে আর একটা জিনিস বাকি থেকে গিয়েছে, যে একটাই হিস্টোন প্রোটিন আর ওর সঙ্গে থ্রেডটা, ক্রোমাটিনটা, ডিএনএর অংশটা, ওকে আমরা বলবো নিউক্লিওসোম, ওকে। এবার হচ্ছে যখন ওরা ক্রোমোজোমের ভিতরে এন্ট্রি করার পরে কী হলো, যে ওখানে শুধু প্রোটিন থাকলো না, ক্রোমোজোমের ওই যে হিস্টোন প্রোটিন ছিল, হিস্টোন প্রোটিন আর জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ বাদ দিয়েও আরও এক প্রকার প্রোটিন পাওয়া যায়, এখানে দেখায়নি, ওই যে সাদা অংশটা আছে ওখানে নন হিস্টোনও প্রোটিন পাওয়া যায়, ওকে, ক্রোমোজোমে। এবার হচ্ছে আর ওখানে কি প্রেজেন্ট থাকে আমরা দেখে নিয়েছি। এবার এর বাইরের পার্টটা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, এগুলোতে রাইবোজোমের দানা লেগে থাকে। আর যেটা হচ্ছে যে এক অবস্থানে এই ক্রোমোজোমের, এটা হচ্ছে নিউক্লিওলাস, ওকে। এই নিউক্লিওলাস হচ্ছে এটা আবার একটা ঘন গোলাকার অংশ, ভিতরে দেখা যায় একটা অংশ, ঘন অংশ, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটা কিভাবে তৈরি হয়, নিউক্লিওলাস তৈরি হয় অ্যাকচুয়ালি যে এই ক্রোমোজোমগুলো যখন ক্রোমোজোমের একটা অংশ আছে সেট ক্রোমোজোম, যাকে আমরা বলবো স্যাটেলাইটের অংশ থেকে, তো ক্রোমোজোম থেকে ডিএনএগুলো মানে রেপ্লিকেট খুবই মানে স্পিডে হলে, তো বেশিরভাগ ডিএনএটাই কী হয়, কিছুটা অংশটাই ক্রোমোজোম থেকে বাইরে বেরিয়ে আসে। তো বাইরে বেশি ঘন গোলাকার অংশ দেখা যায়, ওইখান থেকে নিউক্লিয়াসের উৎপত্তি হয়, যে সেট ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় এটা। এবার হচ্ছে এই নিউক্লিওলাস যে আছে, এই নিউক্লিওলাস এইখান থেকে কি হয় না, যদি আমরা এর স্ট্রাকচারটা তাহলে আরেকবার শর্টলি আমরা দেখে নিই। যে স্ট্রাকচারে আছে নিউক্লিয়ার মেমব্রেন আছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, মাঝখানে পোর আছে, নিউক্লিওলাস আছে সেন্টারে, নিউক্লিওপ্লাজম আছে এই অংশটা, এখানে প্রোটিন, লিপিড এই টাইপের কিছুগুলো থাকে, অনেক প্রোটিন থাকে, মিনারেলস থাকে। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর কি থাকে, ক্রোমাটিন থাকে, ওই ক্রোমাটিনগুলো কনডেন্স হয়ে ক্রোমোজোম গঠন করে। কোন ফেজে, মাইটোটিক ফেজের ক্ষেত্রে। ইন্টারফেজে ক্রোমাটিন আকারে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, পরে নিজেকে গুটিয়ে নেয়। তো এটাই ছিল ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্লিয়ার অর নট। এবার হচ্ছে আমরা দেখবো যে পোর আছে, নিউক্লিয়ার পোর, যেটা আমরা বললাম 10,000টার মতো পোর থাকতে পারে, 300 থেকে 500 অ্যাংস্ট্রম ডায়ামিটার হতে পারে। তো এই পোরটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, ওই পোরটা কী কাজ করছে, পোরটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে, যে বাইরে থেকে ম্যাটেরিয়ালগুলো, নিউক্লিয়াসের বাইরে কি, এটা যেমন সেল হলে এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম, তা সাইটোপ্লাজম থেকে কিছু ম্যাটেরিয়াল এন্ট্রি করবে, আর নিউক্লিয়াস থেকে কিছু প্রোটিন এগুলো তৈরি হয়, এগুলো যাতায়াতের রাস্তা হয়, ওকে। তো এই পোরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, পোরটা এইটাকে বলা হয় পোর কমপ্লেক্স, ওকে। এই পোরের ভিতরে ডায়ামিটারটা হচ্ছে 100 অ্যাংস্ট্রম, পোরের বাইরে ডায়ামিটারটা হচ্ছে 600 অ্যাংস্ট্রম, ওকে। এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ভিতরে আর বাইরে কেন করা হয়েছে, এই পোরের নামকরণ করেন ওয়াটসন পোরের নামকরণ করেন পোর কমপ্লেক্সের। তো এই পোর কমপ্লেক্সটা কী কী নিয়ে তৈরি, এটা হচ্ছে পোর, আর ওর সাইডে থাকে অ্যানালাস,
ওকে, অ্যানালাস একটা প্রোটিনের কমপ্লেক্স যেটা 1 2 3 4 এরকম করে 8টা থাকে, 8টা পার্ট করে বিভক্ত, এটা হচ্ছে অ্যানালাস, তাই একে বলবো অ্যানালাস পোর কমপ্লেক্স। এটা পোর কমপ্লেক্স, অ্যানালাস, আর অ্যানালাস একটা প্রোটিন যেটা 8টা মলিকুল এরকম 8টা ঘর দিয়ে তৈরি। ওকে, মানে এটা হচ্ছে সিলিন্ডারিক্যাল টাইপ, ওর সাইডে 8 ধরনের পার্টগুলো থাকে অ্যানালাসের। ওকে, আর মাঝখানে থাকে পোর। ক্লিয়ার? এবার আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি পোরের মাধ্যমে কি হচ্ছে, পোরটা ভিতর থেকে যে প্রোটিন আরএনএ তৈরি হচ্ছে ওগুলো সব বাইরে বেরোচ্ছে আর বাইরে থেকে ভিতরে যাচ্ছে, এই কানেকশন রক্ষা করেছে পোরগুলো। এবার আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা এখানে দেখিয়েছি যে কাজ কিভাবে করে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে তৈরি হয় আরআরএনএ। নিউক্লিওলাস থেকে যখন আরআরএনএ তৈরি হয়, ওই আরআরএনএ তৈরি হয়, এবার আর কি তৈরি হয়, যে রাইবোজোমাল প্রোটিন তৈরি হয়। ওকে, মানে যেগুলো রাইবোজোমাল প্রোটিন পরে গিয়ে রাইবোজোমের সাব ইউনিটগুলো গঠন করে। এবার রাইবোজোম কোথা থেকে তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি। তো কি হচ্ছে না, রাইবোজোমাল প্রোটিন তৈরি হয় যেগুলো রাইবোজোমাল সাব ইউনিট গঠন করে। আর কি আছে, যে যে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ কি করে, এমআরএনএ তৈরি করে, আমরা দেখেছি এর আগে। তো ডিএনএ যখন এমআরএনএ তৈরি করলো, এবার এগুলো কি হবে, সেলের বাইরে বের হবে, বলছি নিউক্লিয়াসের বাইরে বের হবে, মানে সাইটোপ্লাজমে আসবে। তো যখন ওগুলো প্রোটিন তৈরি হলো, এটা বাইরে বেরিয়ে চলে এলো, আর এমআরএনএও বাইরে এসে গেলো। বাইরে এসে এখানে তো রাইবোজোমের বড় সাব ইউনিট ছোটো সাব ইউনিট সব এসে এখানে এমআরএনএতে বাইন্ড হবে, রাইবোজোম প্রোটিন, এইভাবে প্রোটিন তৈরি হবে, মানে রাইবোজোম তৈরি হবে, বা রাইবোজোম গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, মানে এখান থেকে তোমার তৈরি হচ্ছে রাইবোজোমাল সাব ইউনিট, আরআরএনএ রাইবোজোমাল সাব ইউনিট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে রাইবোজোমের মেন উপাদান হচ্ছে আরআরএনএ, ওটা নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে, রাইবোজোমাল সাব ইউনিট তৈরি হচ্ছে। এবার ওইগুলো কী হবে, এই পোরের মাধ্যমে বাইরে বেরোবে, সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে আসার পর এমআরএনএ নিউক্লিয়াস থেকে আসছে, দিয়ে এমআরএনএতে বাইন্ড হবে ওই রাইবোজোমাল সাব ইউনিটগুলো, দিয়ে রাইবোজোম তৈরি হয়ে যাবে, আর সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সেলের ভিতরে কিছু আবার যেতে পারে, নিউক্লিয়াসের ভিতরে, অথবা সাইটোপ্লাজমে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তো এইভাবে নিউক্লিয়াস কাজ করে। এবার হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা, কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা একটা থাকতে পারে, দুটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো এই যে নিউক্লিয়াসের সংখ্যার উপর ডিপেন্ড করে নিউক্লিয়াসকে তেমনভাবে তো ভাগ করা যায় না, তবুও নাম আছে যে ইউক্যারিয়ন, যদি একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে ইউক্যারিয়ন, যদি একটি কোষে দুটি নিউক্লিয়াস থাকবে ওকে বলবো ডাইক্যারিয়ন, যদি একটি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে ওকে বলবো পলিক্যারিয়ন। এবার হচ্ছে প্যারামিসিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়, যে এমন থাকতে পারে যে একটা সেলের মধ্যে একটা বড় নিউক্লিয়াস আছে, একটা ছোটো নিউক্লিয়াস আছে, বড়টাকে বলবো ম্যাক্রো নিউক্লিয়াস, ছোটোটাকে বলবো মাইক্রো নিউক্লিয়াস, এটা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। আর নিউক্লিয়াস তো নামকরণ করেন রবার্ট ব্রাউন, আর নিউক্লিওলাস যে নিউক্লিওলাস আছে এটা ফন্টানা পর্যবেক্ষণ করে নামকরণ করেন, আর যে ক্রোমাটিন আছে ক্রোমাটিন জালিকা নামকরণ করেন ফ্লেমিং। তো আমরা নিউক্লিয়াস দেখে নিলাম, নিউক্লিয়াসের আল্ট্রাস্ট্রাকচার দেখলাম, কম্পোজিশন দেখলাম, কোথায় থাকে, নিউক্লিয়াসের টাইপস কীরকম হয়, আর নিউক্লিয়াসের আকার গোলাকার, ডিম্বাকার, বর্তুলাকার, বিভিন্ন ধরনের আকার হতে পারে, সেল অনুযায়ী তার শেপ হবে। এবার হচ্ছে আর নিউক্লিয়াস থেকে কীভাবে যে রাইবোজোমাল সাব ইউনিট আর এমআরএনএ তৈরি, ওটা দেখলাম। তো আজকে ভিডিওতে দূর থাকলো, আমরা পরে অন্য চ্যাপ্টার ডিসকাশন করব।